আপনার সাথে আলাপটা শুরু করার আগে আমরা আসলে অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাই, কিন্তু আলাপটা শুরু করার আগে আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্ধৃত করতে চাই। তিনি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নেওয়ার পরে একটি কথা বলেছিলেন, আমি তাকে উদ্ধৃত করছি, যে ছাত্র জনতার অভ্যুত্থানে পাওয়া রাষ্ট্র সংস্কারের সুযোগ নিয়ে ডক্টর ইউনূস বলেছিলেন, কোট, এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। যদি এই যে এই 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 সংস্কারের প্রশ্নটা যদি একটা জার্নি হয়, তাহলে ঠিক কোন জায়গায় এখন আমরা দাঁড়িয়ে আছি? কবির ভাই, আপনার কাছ থেকে যদি একটু শুনতাম। ধন্যবাদ আপনাকে। প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন এই কথাটা বলেছেন, তখন একটা খুব আবেগময় সময়, এবং প্রায় 15 বছরের আন্দোলনের ধারাবাহিকতায় সে আন্দোলন যখন বিজয় লাভ করে, মানুষের মধ্যে যে আলোড়ন তৈরি হয়, ইতিবাচক আলোড়ন, সেখানে এরকম আকাঙ্ক্ষা ব্যক্ত করা অত্যন্ত স্বাভাবিক ছিল। আমি ওই মূল কথাটাই যাবার আগে একটা কথা বলিনি। উনি যে বলেছেন যে এইবারের সুযোগটা হাতছাড়া হলে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই বা থাকবে না, এইটার মধ্যে কত ইতিহাস বোধের দিক থেকে ভাবলে এটার মধ্যে একটু অতিরঞ্জন আছে। অতিরঞ্জন এই কারণে যে মানব ইতিহাসে একটা রাষ্ট্রের জন্ম, বিকাশ, পরিণতি লাভ, এগুলো লম্বা প্রক্রিয়া। আমরা বারবার এই অঞ্চলে তো এরকম গণঅভ্যুত্থান হয়েছে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের সবচেয়ে গৌরবের সময়, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সেখানে যে ধরনের রক্তক্ষয়, যে ধরনের অবদান মানুষ রেখেছে, তখনও তো আমরা মনে করেছি যে বাংলাদেশে একটা তার অগ্রগতির স্বর্ণ শিখরে অবস্থান গ্রহণ করবে, কিন্তু সেটা হয় নাই। ইতিহাসে এরকম বহুবার বহু বড় বড় আন্দোলন, সংগ্রাম এবং আত্মত্যাগের পর মানুষ ঠিক যতটা আশা করে, সাধারণ মানুষ ঠিক ততটা নাও হতে পারে। তার জন্য কোনো দেশের ভবিষ্যৎ একবারে ধ্বংস হয়ে যায় না। সেটা হচ্ছে যে কোনো খারাপ পরিস্থিতিতেই যে কোনো দেশের জনগোষ্ঠীর একটা ইতিবাচক সম্ভাবনার পথ বরাবর খোলা থাকে, যদি সেই জনগোষ্ঠী সুচিন্তিতভাবে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারে। হ্যাভিং সেড দিস, আমি আবার ওনাকে ডিফেন্ড করব যে একটা জনগোষ্ঠী কতবার আত্মত্যাগ করবে। এই ধরুন, যদি সেই পাকিস্তানি জমানা থেকে, সেই আপনার 52 সাল থেকেও আন্দোলনকে আমরা শুরু করি, তারপর তো বড় বড় অনেক আন্দোলন, মানুষের, এদেশের জনগণের বিপুল অধিকাংশ এক একটা সময়ে তার সঙ্গে জড়িত হয়েছে। বারবার আশাভঙ্গের ইতিহাস আমাদের আছে। ফলে আমার দিক থেকে চিন্তাটা হচ্ছে যে আমাদের আশা রাখতে হবে, বাট আশা ভঙ্গের জন্য বুদ্ধিবৃত্তিক ভাবে প্রস্তুত থাকতে হবে, যাতে আবার নতুন করে কোথাও যে শেষ হয়ে যায় না, এই অর্থাৎ আবারও নতুন করে প্রয়োজনে নতুন সম্ভাবনা নিয়ে বা আরো বেশি অগ্রগতির জন্য আমরা যাতে কাজ করতে পারি, সেই ভরসাটাও রেখে দেওয়া দরকার। আর যদি আপনি যে জানতে চেয়েছেন যে এই মুহূর্তে কি অবস্থায় যাচ্ছে, এটা আমি বলবো যে সম্ভবত যারা গণতন্ত্র পরায়ণ জনসাধারণ বা যে সমস্ত রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক শক্তি আপনার এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কিংবা সমর্থক ছিলেন, কিংবা এই আন্দোলনের মাধ্যমে একটা ইতিবাচক পরিবর্তনের আকাঙ্ক্ষা করেন, তারা প্রত্যেকে এই মুহূর্তে একটা আশা এবং আশঙ্কার মধ্যে তাদের মন এবং মনন দ্বিখণ্ডিত হয়ে আছে। আশা এই কারণে যে স্যাক্রিফাইসটা মানুষ করেছে, বিশেষত তরুণ তরুণীরা, এবং এর মধ্যে যে একেবারেই রাজনৈতিকভাবে নিষ্পাপ বলবো যে শিশু, বৃদ্ধ পর্যন্ত আত্মাহুতি দিতে হয়েছে, তার মধ্যে একটা আশা জাগানি প্রণোদনা তো থাকতেই পারে, আমাদেরও আছে। আশঙ্কা এই কারণে যে আপনি লক্ষ্য করুন যে যেসব শেষ পর্যন্ত তো রাজনৈতিক শক্তিগুলি একটা দেশের ভবিষ্যৎকে নির্ধারণ করতে প্রধান ভূমিকা রাখে। তো রাজনৈতিক শক্তিগুলো যারা গত 20-22 বছরে সমাজের মধ্যে যে সমস্ত সংস্কারের আকাঙ্ক্ষা উঠে এসেছে, এবং বিভিন্ন দফা, কারোর 31 দফা, কারোর 27 দফা, কারোর নানান ধরনের দফা আমরা প্রণীত হতে দেখেছি। এই দফাগুলি কিন্তু প্রণীত হয়েছে গণতান্ত্রিক সংস্কারের যে জন আকাঙ্ক্ষা, তারই চাপের মধ্যে। সেই পর্যায়ে যখন
একটা গণ অভ্যুত্থান হলো এবং নতুন করে মানুষের আশা জাগ্রত হলো, নতুন করে শত শত মানুষকে আত্মাহুতি দিতে হলো, সঙ্গত কারণেই গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে যে গণতান্ত্রিক সংস্কারের আশা কর্মসূচি, তার পরবর্তী সময়ে তার চেয়ে একটু বেশি হতে হবে। ওকে, যদি অর্থাৎ 31 দফা, 27 দফা, 10 দফা প্লাস কিছু একটা হতে হবে। কারণ হচ্ছে তা নাহলে এই যে মধ্যের সময়টাতে মানুষের যে আত্মত্যাগ, তার মধ্য দিয়ে জাগ্রত নতুন আশা, তার মধ্যে সমতা ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি, এবং ওই আন্দোলন যে ব্যানারের অধীনে হয়েছে সেটার নামই ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। সুতরাং সেখানে এই আশাটা আমরা করি। আশঙ্কার জায়গা হচ্ছে এই জায়গায় তারা কিন্তু অনেকেই বিভক্ত হয়ে পড়ছেন। আবার বৈষম্য বিরোধী আন্দোলনের উপরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার কিছু রাজনৈতিক অর্থনৈতিক পদক্ষেপ আমরা লক্ষ্য করছি, সেগুলি ঠিক বৈষম্য বিরোধী সমাজ এবং অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অনুকূল কোনো ব্যবস্থা হিসেবে মনে হয় না। এই কারণে আমি বলছি আশা এবং আকাঙ্ক্ষার আশঙ্কা দুইটাই আছে। করবে আপনি তো মানে এত চমৎকার করে ব্যাপারটা বললেন, অনেকগুলি বিষয় চলে আসছে, কিন্তু আমি আবার একটু দেখতে চাই যে জুলাই আগস্টের স্পিরিট যেটা কথা বলা হচ্ছে, যেই কারণে আসলে 17 বছর না হলেও 15 বছর ধরে চেপে থাকা একটা সরকারকে মানে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করার ক্ষেত্রে সবাই আসলে একমত হয়েছিল, সেই স্পিরিটটা তো আছেই। আপনি এই অনুষ্ঠানের আগে আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন এবং আমরা এটা নিয়ে আলোচনা করলাম যে আমরা এই মুহূর্তেই দেখতে পাচ্ছি যে জুলাইয়ের একটা ঘোষণাপত্রের প্রয়োজন অনুভব করেছেন ডিসেম্বরের শেষ সপ্তাহে এসে বৈষম্য বিরোধীরা, এবং সেই ঘোষণাপত্র চূড়ান্ত করতে বৃহস্পতিবার একটা সর্বদলীয় বৈঠকের কথা বলেছেন। আপনি আমাদের এটাই আসলে জানালেন যে কিছুক্ষণ আগে এই খবরটি এসছে। এটা নিয়ে আপনি আসলে কি মনে করেন, এই যে জুলাই আন্দোলন, জুলাই ঘোষণাপত্র এই 31 তারিখে দেওয়া হবে, সরকারকে দিতে হবে 9 তারিখের মধ্যে দিতে হবে, 10 তারিখের মধ্যে দিতে হবে, এখন আবার কবে দেওয়া হবে সেটা নিয়ে আলোচনা। আমার আপনার নিশ্চয়ই খুব ভালো করে জর্জ অরওয়েল পড়া, ব্যাপারটা কি আসলে নিউ স্পিকের দিকে যাচ্ছে কিনা, যে মানে মানে এইটার একটা আলোচনার মধ্যে যাওয়া, আপনি যদি আমাদের একটু বলেন। দেখুন, সর্বশেষ যে জুলাই অগাস্টের আন্দোলন, আমি আগেই বলেছি একটা বিরাট আন্দোলনের দীর্ঘব্যাপী সময়ব্যাপী আন্দোলনের ধারাবাহিকতায় এটা আপনার সফল হয়েছে।